হ্যালো এইচএসসি 2026 ব্যাচ। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি বায়োলজি প্রথম পত্রের সাজেশন ভিডিও। আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি তুমি যদি এই সাজেশন ফলো করে তোমার প্রিপারেশন নাও, তুমি পেতে পারো বায়োলজি প্রথম পত্রে A+। তাহলে দেরি না করে চলো সাজেশন ভিডিওতে চলে যাই। প্রথমে চলে আসি মান বন্টন নিয়ে। প্রথম পত্রে 75 মার্কের তত্ত্বীয় অংশ থাকবে এবং ব্যবহারিক থাকবে 25 মার্কসের। তত্ত্বীয় অংশে সৃজনশীল থাকবে 50 মার্কের এবং বহু নির্বাচনী থাকবে 25 মার্কসের। সৃজনশীলের 8টার মধ্যে তোমাকে 5টি অ্যান্সার করতে হবে এটি। এরপর চলে আসি চ্যাপ্টার অ্যানালাইসিসে। এই অ্যানালাইসিসে যাওয়ার আগে তোমাকে বলে রাখি, তোমার এটি অনেক জটিল মনে হতে পারে, কিন্তু এই ক্যালকুলেশন আসলে তোমার করার কোনো প্রয়োজন নেই। কারণ তোমার খুবই সামনে বোর্ড পরীক্ষা, তোমার হাতে একদমই সময় নেই, তাই ক্যালকুলেশনটা আমি তোমাদের জন্য করে দিয়েছি। এই ক্যালকুলেশনটা হলো গত 10 বছর প্রতিটি বোর্ডে কোন চ্যাপ্টার থেকে মোট কতটি প্রশ্ন এসেছে তার একটি অ্যানালাইসিস। এই অ্যানালাইসিস করার সময় আমি দেখতে পেলাম আমাদের 12টি চ্যাপ্টারের মধ্যে 5টি চ্যাপ্টারের সবচেয়ে বেশিবার প্রশ্ন এসেছে। সবচেয়ে বেশি বলতে আমি বোঝাচ্ছি প্রায় 10%-ও বেশি যেই চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন এসেছে সেগুলোকে। অ্যান্ড সেই চ্যাপ্টারগুলো হলো কোষ ও এর গঠন, কোষ বিভাজন, অণুজীব, নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদ, উদ্ভিদের শরীরতত্ত্ব এবং উদ্ভিদের শরীরতত্ত্ব। এই 5টি অধ্যায় হচ্ছে সবচেয়ে বেশিবার বোর্ডে প্রশ্ন এসেছে এই চ্যাপ্টারগুলো থেকে। এই চ্যাপ্টারগুলোর থেকে একটু লেস ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেগুলো, সেগুলো হচ্ছে জীব প্রযুক্তি ও টিস্যু ও টিস্যুতন্ত্র। এবার আমরা আরেকটি অ্যানালাইসিসে চলে যাই। ওই অ্যানালাইসিস থেকে দেখতে পারবো 2015 থেকে 19 এবং 2020 থেকে 25 সালে কোন কোন বোর্ডে কোন চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন এসেছে এবং আমরা এমসিকিউ এরও একটি অ্যানালাইসিস করব। তার আগে আমি একটু বলে রাখি এই অ্যানালাইসিসের প্রয়োজনীয়তাটা কি। আমরা জানি যে 2020 সাল থেকে 2025 সালে আমাদের শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছে, যার কারণে তুমি যদি এই টেস্ট পেপারের এই কয় বছরের প্রশ্ন সলভ করো, তুমি কিন্তু পারফেক্ট প্রিপারেশন নিতে পারবে না। কারণ যেহেতু কিছু চ্যাপ্টার বাদ ছিল, ওই চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন অথবা এমসিকিউ কোনোটি আসেনি। তাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ 2015 থেকে 2019 সালের টেস্ট পেপারে যে সকল প্রশ্ন এসেছে তার অ্যানালাইসিসটি খুঁজে বের করা। চলো আমরা একটু বিস্তারিতভাবে দেখে নেই। 2015 থেকে 2019 সালে যে চ্যাপ্টারগুলো থেকে বেশি সিকিউ এসেছে সেটি হলো কোষ বিভাজন, অণুজীব, উদ্ভিদের শরীরতত্ত্ব এবং জীব প্রযুক্তি। এই 4টা চ্যাপ্টার আসলে আমার আগের অ্যানালাইসিসের সাথেও মিলে যায়। ওই অ্যানালাইসিসে জাস্ট কোষ ও এর গঠন বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টার ছিল। আচ্ছা, এবার হচ্ছে আমি আমার শর্ট সিলেবাসের যে অ্যানালাইসিসটি আছে সেটিও উপস্থাপন করছি। শর্ট সিলেবাসের অ্যানালাইসিসে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, অষ্টম অধ্যায়, নবম অধ্যায়, এই 4টা অধ্যায় ইম্পর্ট্যান্ট। তো খুব স্বাভাবিক, যেহেতু শর্ট সিলেবাস এবং ফুল সিলেবাসের ব্যাপার ছিল, সে কারণে হচ্ছে আমাদের এই যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারের যে ডিফারেন্সটা দেখা যাচ্ছে আর কি। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা এই স্ক্রিনের একটি স্ক্রিনশট নিয়ে রাখো, তাহলে তোমরা দেখতে পারবে যে বিগত 10 বছরে কোন চ্যাপ্টারগুলো আসলে আমার ইম্পর্টেন্ট বেশি ছিল। এবার চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইড থেকে আমি এক একটি চ্যাপ্টারের টপিক ভিত্তিক বিশ্লেষণ করব। প্রথমে চলে আসি, টপিক ভিত্তিক আলোচনার আগে আমি বলে রাখি, একদম শুরুর স্লাইডে আমি যেই চ্যাপ্টারগুলোকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বলেছিলাম, প্রথমে সেই 5টি চ্যাপ্টারের টপিক অ্যানালাইসিস করব, তারপর ধারাবাহিকভাবে অন্য চ্যাপ্টারগুলোর টপিক অ্যানালাইসিস করব। প্রথম চ্যাপ্টার হলো কোষ ও এর গঠন। এই চ্যাপ্টারটি আমাদের সৃজনশীলের জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট এবং মজার বিষয় হলো চ্যাপ্টারটি অনেক বড়, অনেক ইনফরমেশন থাকলেও বোর্ড পরীক্ষায় খুবই স্পেসিফিক কিছু প্রশ্ন আসে, স্পেসিফিক পার্ট থেকে প্রশ্ন আসে। যেমন ডিএনএ এর পরের যে পার্টগুলো আছে, ডিএনএ থেকে ডিএনএ তৈরি, রেপ্লিকেশন, ডিএনএ থেকে আরএনএ, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশনের যে পার্থক্য, এই বিষয়ের প্রশ্নগুলো অনেক আসতে দেখা যায়। আবার আরেক পার্টে দেখা যায় যে মাইটোকন্ড্রিয়া রিলেটেড প্রশ্ন আসছে, প্লাস্টিড রিলেটেড প্রশ্ন আসছে। তো এই সবগুলো ক্যাটাগরিকে ভাগ করে আমি এই টেবিলটি সাজিয়েছি তোমাদের জন্য। এই টেবিলটি দেখলেই তুমি বুঝতে পারবে যে আমি বই খুলে
কোন টপিকগুলো আগে পড়বো, কারণ চ্যাপ্টারটা অনেক বড়, ফুল চ্যাপ্টার শুরু করতে গেলে এই শর্ট সময় আসলে কভার করা খুবই কঠিন হয়ে যায়। তাই আমি তোমাকে সাজেস্ট করব টপিক অ্যানালাইসিস দেখার আগে তুমি একটি স্ক্রিনশট তুলে নাও। ওকে, টপিক অ্যানালাইসিসের শুরুতে আমি যে টপিকটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে চাই সেটি হলো ট্রান্সক্রিপশন। আমি যখন বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো অ্যানালাইসিস করছিলাম তখন এই ট্রান্সক্রিপশন থেকেই মোট 35 থেকে 40টা প্রশ্ন দেখার পর, সৃজনশীল প্রশ্ন দেখার পর দেখলাম যে এই ট্রান্সক্রিপশন থেকে টোটাল 8বার প্রশ্ন এসেছে। দিস ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট টপিক। তুমি রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন খুবই ভালো করে পড়বে, তবে ট্রান্সলেশন খুবই কমবার এসেছে বোর্ডে। ট্রান্সক্রিপশন এবং রেপ্লিকেশনটা ভালো করে পড়বে। ট্রান্সক্রিপশন মানে অনেকবার আসা একটি টপিক। ট্রান্সক্রিপশন ভার্সেস ট্রান্সলেশন এই প্রশ্নটাও আসে। ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশনের এই দুইটা প্রসেসের মধ্যে যে আমরা ডিফারেন্স দেখতে পাই, সেই ডিফারেন্সগুলো তোমরা একটা ছকের মধ্যে দিয়ে দিবে। তো এই দুটো প্রশ্ন আসতে দেখা যায়। তারপরে যে ইম্পর্টেন্ট টপিক, এটা আসলে ইকুয়ালি ইম্পর্টেন্ট, কারণ এটাও 8বারই এসেছে অ্যানালাইসিসে। আমি টোটাল 8বার পেয়েছি এই প্রশ্নটা। সেটি হলো ক্লোরোপ্লাস্টের রাসায়নিক গঠন ও শারীরবৃত্তীয় কার্যাবলী চিত্র আবশ্যক। আমার একটা সাজেশন থাকবে, এই যে ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া বা উদ্ভিদের অঙ্গাণু রিলেটেড যে সকল প্রশ্ন আসে সে সকল প্রশ্নে অবশ্যই চিত্র আঁকবে, সেটা প্রশ্নে চাক অথবা না চাক। এই প্রশ্নে যেমন বলেছে যে রাসায়নিক গঠন, যেহেতু গঠন বলেছে নর্মালি চিত্র আসে, এবং শারীরবৃত্তীয় কার্যাবলী, এই দুইটা ক্ষেত্রে ক্লোরোপ্লাস্টের যে ভূমিকা আছে সেই রিলেটেড প্রশ্নগুলো আসে। দ্বিতীয়ত যেটা দেখা যায় যে ক্লোরোপ্লাস্টের স্পেসিফিক যে ভূমিকা, গুরুত্ব, উদ্ভিদের খাদ্য উৎপাদনের ভূমিকা, এই প্রশ্নগুলো ডিরেক্ট দিয়ে দেয়। তো এই দুইটা প্রশ্ন পড়লে তুমি একটা সিকিউ এর ঘ নিশ্চিত করতে পারো। ঘ মানে হচ্ছে 4 নাম্বার, একটা সৃজনশীলে 4 নাম্বার এনশিওর করা বেশ ভালো। আচ্ছা, তারপরে যে থার্ড ইম্পর্টেন্ট টপিক আসে সেটি হলো রাইবোজোম। রাইবোজোমে কি কি প্রশ্ন আসে সেটি হচ্ছে রাইবোজোমের ভূমিকা, তাৎপর্য অথবা রাইবোজোমের গঠন। আমি চেষ্টা করেছি যে বোর্ড পরীক্ষায় যে সকল প্রশ্ন আসে সেগুলোকে ডিরেক্ট এখানে উপস্থাপন করা, যেন তুমি এটা দেখেই বুঝতে পারো যে আমি কোন পার্টটা পড়লে আমার কোন টাইপের প্রশ্নগুলা কভার হয়ে যাবে। ওকে, আমরা সাজেশনে ব্যাক করি। ডিএনএ থেকে যে সকল প্রশ্ন আসে, ডিএনএ এর ভৌত গঠন, এটা অনেকবার এসেছে, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারপরে আসে হচ্ছে ডিএনএ এবং আরএনএ এর পার্থক্য, খুবই কমন প্রশ্ন। জীবদেহের ডিএনএ এর গুরুত্ব রিলেটেড প্রশ্নগুলো অনেকবার আসে বায়োলজিতে। কোষঝিল্লি থেকে খুবই খুবই ইম্পর্টেন্ট ফ্লুইড মোজাইক মডেল। এই প্রশ্নটা অ্যাকচুয়ালি ট্রান্সক্রিপশন অ্যান্ড ক্লোরোপ্লাস্টের যে রাসায়নিক গঠন, শারীরবৃত্তীয় কার্যাবলী, এটার মতোই ইকুয়াল ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরের ইম্পর্টেন্ট টপিক হচ্ছে লাইসোজোম। লাইসোজোম কেন আত্মঘাতিক, এই প্রশ্নটা কয়েকবারই এসেছে, এবং লাইসোজোমের গঠন। এরপর চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। তারপরের ইম্পর্টেন্ট টপিক হলো আরএনএ। আচ্ছা, পরের ইম্পর্টেন্ট টপিক হলো আরএনএ। আরএনএ এর ক্লোভার লিফ মডেল গঠন বা টিআরএনএ এর গঠন। তোমাদের বইয়ে আরএনএ এর যে চিত্রটা আছে ওটা টিআরএনএ এর, তো ওই চিত্রটা শিখে যাবে, এটা কিন্তু প্রায়ই আসে। তারপর হচ্ছে আরএনএ শ্রেণীবিন্যাস, এমআরএনএ, টিআরএনএ। আরএনএ কিছু প্রকারভেদ আছে বইয়ে। এমআরএনএ এবং টিআরএনএ এর ভূমিকা, ট্রান্সলেশনে আরএনএ এর ভূমিকা। আচ্ছা, তারপর হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া থেকে মাইটোকন্ড্রিয়ার গঠন আসছে, মাইটোকন্ড্রিয়া ও ক্লোরোপ্লাস্টের ভূমিকা, গলজি বস্তু থেকে গুরুত্ব এবং এর গঠন, কোষ প্রাচীরের ভৌত গঠন, ক্রোমোজোম থেকে হচ্ছে ক্রোমোজোমের বিভিন্ন প্রকারভেদ, এবং সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোম কয়েক ভাগে বিভক্ত, ওই প্রকারভেদটা, এবং ক্রোমোজোমের ভূমিকা কোষ বিভাজন অধ্যায়ে সৃজনশীলের। আচ্ছা, ক্রোমোজোম আসলে কোষ বিভাজন অধ্যায়ের সাথে অনেক রিলেটেড, তো অনেক সময় দেখা যায় ক্রোমোজোম টাকে কোষ বিভাজন চ্যাপ্টারের সাথে মিক্স করে প্রশ্ন করে থাকে। আচ্ছা, এছাড়াও যেই টপিক তুমি পড়তে পারো সেটা হলো ট্রান্সলেশন, রেপ্লিকেশন, আদর্শ উদ্ভিদ কোষ, কোষ বিভাজনে সেন্ট্রোজোমের ভূমিকা, আদি কোষ ও প্রকৃত কোষের পার্থক্য। আচ্ছা, এর পরের স্লাইডে আমরা
একটি সৃজনশীল প্রশ্ন দেখতে পারবো। সৃজনশীল প্রশ্নটা রাখার কারণ হলো এই অধ্যায়ে যেই সকল প্রশ্ন বা টপিককে আমি ইম্পর্টেন্ট বলেছি ওই টপিকগুলোকে নিয়ে কিভাবে একটি সৃজনশীল বোর্ডে আসতে পারে সেরকম একটি উদাহরণ আমি রেখেছি। তো চলো দেখি। ফার্স্ট প্রশ্নটা দেখো, উদ্দীপকে দুইটা চিত্র দেওয়া আছে, একটা হচ্ছে নিউক্লিয়াসের চিত্র আর একটা হচ্ছে আরএনএ, যেহেতু ওয়ান স্ট্র্যান্ড সো আরএনএ। তো এখানে প্রথমে ক খতে বলেছে জিন কাকে বলে, গলজি বস্তুকে কেন তাকে জিন কেন্দ্র বলা হয়। আচ্ছা, ঘতে চলে যাই। গতে বলেছে উদ্দীপকে উল্লেখিত খ চিত্রের গঠন এবং কাজ বর্ণনা করো। তো আমাদের বইয়ে আমি যদি সব টপিক কভার করতে নাও পারি, চিত্রগুলোকে, ইম্পর্টেন্ট যে টার্মগুলো আছে যেমন মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, ডিএনএ, আরএনএ, চিত্রগুলোকে আমরা যেন আইডেন্টিফাই করতে পারি। কারণ দেখা যায় অনেক সময় চিত্র দিয়ে চিত্র রিলেটেড একটা প্রশ্ন করে ফেলে। সো আমার প্রশ্নটা ধরার জন্য চিত্রটা বা উদ্দীপকের তথ্যটাকে বুঝতে হবে। তো চিত্র খতে যদি দেখি, চিত্র খ হলো আরএনএ। তো খ চিত্রের গঠন মানে আরএনএর গঠন চেয়েছে, ওই যে টিআরএনএর যে চিত্র, এবং কাজ বর্ণনা করো। তো আরএনএর কাজগুলো আমরা ব্যাখ্যা করব। এখন আমরা ঘ নাম্বার প্রশ্নটি দেখব। ঘ নাম্বার প্রশ্নে বলেছে যে উল্লেখিত ক চিত্রটি এম এবং এন এর উপস্থিতি অনুপস্থিতির উপর জীবের কোষীয় পার্থক্য রয়েছে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রশ্নটি ডিরেক্টলি করেনি, ইনডাইরেক্টলি করেছে। ক নাম্বার চিত্রটি হলো নিউক্লিয়াস। এম এবং এন ক্রোমাটিন তন্তু এবং নিউক্লিয়ার যে মেমব্রেন আছে সেটাকে নির্দেশ করছে। তো কোষীয় পার্থক্য বলতে আসলে কি বোঝায়? কোষ দুই প্রকার, আদিকোষ, প্রকৃত কোষ। আদিকোষের নিউক্লিয়াস থাকে সুগঠিত থাকে না, এবং প্রকৃত কোষের নিউক্লিয়াসটি সুগঠিত থাকে। এই প্রশ্নে আসলে আদিকোষ এবং প্রকৃত কোষের পার্থক্য চেয়েছে। তো এই কারণেই বলেছে যে চিত্র ক, এর এম এবং এন এর উপস্থিতি এবং অনুপস্থিতির ওপর কোষীয় পার্থক্য। তার মানে হচ্ছে নিউক্লিয়াসের মেমব্রেনের গঠনের কারণে কোষের যে পার্থক্য দেখা যায়, তার মানে আদিকোষ এবং নিউক্লিয়াস এবং প্রকৃত কোষের কথা বলছে, এই দুই কোষের পার্থক্য কিন্তু চেয়েছে। তাহলে আমার ফার্স্ট সৃজনশীল গেল। চলো এখন আমরা দ্বিতীয় সৃজনশীলের উদাহরণটি দেখে নেই। উদ্দীপকটা দেখি। উদ্দীপকে দুটো ফিগার দেওয়া আছে, কে এবং এল। কে ডিএনএ, যেহেতু ডাবল স্ট্র্যান্ড আছে, এবং এল হচ্ছে আরএনএ। প্রশ্নতে অ্যান্টিকোডন জিজ্ঞেস করেছে, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলতে কি বুঝো। গতে প্রশ্ন করেছে উদ্দীপকের পি প্রক্রিয়াটি বর্ণনা করো। পি প্রক্রিয়াটি কি? কে থেকে এল হওয়ার যে প্রক্রিয়া। কে হচ্ছে ডিএনএ, ডিএনএ থেকে আরএনএ, এল যেহেতু আরএনএ, ডিএনএ থেকে আরএনএ হওয়ার প্রক্রিয়া হলো আমরা জানি ট্রান্সক্রিপশন। সো মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে তোমার এইটুকু নলেজ থাকা লাগবে বইয়ের, যে ডিএনএ থেকে আরএনএ হওয়ার জন্য ট্রান্সক্রিপশন লাগে, ডিএনএ থেকে ডিএনএ তৈরির জন্য রেপ্লিকেশন লাগে, আরএনএ থেকে প্রোটিনের জন্য ট্রান্সলেশন লাগে। এই নলেজগুলো অবশ্যই তোমার বই থেকে পড়াশোনা করে নিতে হবে। আচ্ছা, তারপর চলো তাহলে পি যে ট্রান্সক্রিপশন প্রক্রিয়া সেটা আমরা ধরে ফেললাম। এখানে ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটি বর্ণনা করতে বলেছে। এবং ঘ হলো কে ও এল এর মধ্যকার পার্থক্য বিশ্লেষণ করো। কে হচ্ছে ডিএনএ, আর হলো আরএনএ। সো খুবই সিম্পল, এটা বোঝাই যাচ্ছে যে ডিএনএ এবং আরএনএ আমরা একটি পার্থক্য উপস্থাপন করব। আচ্ছা, এবার চলো আমরা আমাদের সেকেন্ড চ্যাপ্টারে চলে যাই। দ্বিতীয় অধ্যায় হলো কোষ বিভাজন। কোষ বিভাজন যখন আমি অ্যানালাইসিস করছিলাম তখন দেখলাম যে আসলে খুবই স্পেসিফিক প্রশ্ন আসে, মানে একই ধরনের প্রশ্নগুলো রিপিট হতে থাকে। এটি আমি যখন তোমাকে টপিক বিশ্লেষণে ব্যাখ্যা করব বিষয়গুলো তখনই তুমি বুঝতে পারবে। তার আগে তুমি এটির একটি স্ক্রিনশট নিয়ে রাখো যেন তুমি এক দেখায় বুঝে যাও যে এই চ্যাপ্টার থেকে কোন কোন টপিক তুমি পড়বে। ওকে, টপিকের ইম্পর্টেন্স বোঝা কেন ইম্পর্টেন্ট, কারণ এইচএসসির কন্টেন্ট অনেক বড়। আমি যদি তোমাকে বলে দিই যে এই চ্যাপ্টার ইম্পর্টেন্ট, ওই চ্যাপ্টার ইম্পর্টেন্ট, আসলে সেটা ইফেক্টিভ হবে না। তো তোমরা অবশ্যই টপিক ধরে পড়াশোনা করবে। আচ্ছা, দ্বিতীয় অধ্যায়ে সবচেয়ে বেশিবার আসা প্রশ্ন, খুবই কমন, সেটি হলো মাইটোসিস বিভাজনের যে 5টি পর্যায় আছে বা ধাপ আছে, ওই 5টি ধাপের হয় বৈশিষ্ট্য,
না হয় চিত্রসহ ব্যাখ্যা, অথবা এক ধাপের সাথে আরেক ধাপের পার্থক্য। এই একই প্রশ্ন প্রত্যেকটি সৃজনশীলে আমি দেখেছি অ্যানালাইসিসের সময়। ইভেন আমি কাউন্ট করেও রেখেছিলাম, এই প্রশ্নগুলো, এই রিলেটেড প্রশ্নগুলো বোর্ডে ১৬ বার এসেছে। তার মানে তুমি যদি মাইটোসিসটাকে পড়ে যাও, মাইটোসিস ভালো করে পড়ে যাও, একটা সৃজনশীলের এক অথবা প্রায় ৪ থেকে ৫ অ্যান্সার করা খুবই ইজি। আচ্ছা, তো মাইটোসিস থেকে এই পর্যায় রিলেটেড প্রশ্নগুলো আসে, এবং আরেকটি যেটি প্রশ্ন আসে সেটি হলো অনিয়ন্ত্রিত মাইটোসিস। আমরা জানি যে ক্যান্সার কোষ অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফল। সো এটা একটা ইম্পর্টেন্ট টপিক, এটা অনেকবারই এসেছে, অনুধাবনেও আসতে দেখেছি। আচ্ছা, এখানে একটা জিনিস আমি উল্লেখ করতে চাই, দেখো মাইটোসিসের কোন কোন ধাপে স্পিন্ডল যন্ত্র দেখা যায়। তুমি যখন মাইটোসিসের ৫টি ধাপই পড়বে, কোন ধাপে কোন ঘটনা ঘটছে বা কোন পরিবর্তন হচ্ছে সেটা কিন্তু তুমি জানবে। তো প্রশ্নটি ডিরেক্টলি তোমাকে করেনি যে এই ধাপের ব্যাখ্যা করো বা এই ধাপ সম্পর্কে চিত্রসহ ব্যাখ্যা দাও। এখানে বলেছে কোন কোন ধাপে স্পিন্ডল যন্ত্র দেখা যায়। অ্যান্ড তুমি জানো যে প্রোমেটাফেজ, মেটাফেজ এবং অ্যানাফেজ ধাপে স্পিন্ডল যন্ত্র আমরা দেখতে পাই, তখন তুমি এটা ব্যাখ্যা করতে পারবে। তো এই ছোট ছোট জিনিসগুলো লক্ষ্য করা খুবই ইম্পর্ট্যান্ট। আচ্ছা, তারপর চলে আসি সেকেন্ড মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকে, সেটা হলো মিওসিস। মিওসিসেরও কিন্তু অনেকগুলো পর্যায় আছে, মিওসিস ১, ২, মিওসিস ১-এর মধ্যে আবার অনেকগুলো উপপর্যায় রয়েছে। কিন্তু মিওসিস থেকে সবচেয়ে আসা প্রশ্ন হলো মিওসিসের গুরুত্ব। সব প্রশ্নের ঘ নাম্বারে মিওসিসের গুরুত্ব নিয়ে প্রশ্নটি থাকে। মানব জীবনে বৈচিত্র্য সৃষ্টি করার পিছে মিওসিসের ভূমিকা, বা মানব জীবন যে বা এই রিলেটেড প্রশ্নগুলো বেশি থাকে। এই জন্য আমি সবার প্রথমে এই প্রশ্নটাকেই উল্লেখ করেছি, অ্যান্ড ইনক্লুড করেছি নাম্বার ১৩ বার এসেছে, অনেকবার আসে। আচ্ছা, এবার আসি ২ নাম্বার প্রশ্নে, পর্যায়ে ঢুকে গিয়েছে আর কি। মিওসিস ১ পর্বের প্রথম পর্যায়ে প্রোফেজ ১-এর ৫টি উপপর্যায়, প্যাকাইটিন, জাইগোটিন, এই রিলেটেড এই যে পর্যায়গুলো আছে, এই পর্যায়গুলো অবশ্যই চিত্রসহ শিখবে। এই পর্যায়গুলো ইকুয়াল ইম্পর্ট্যান্ট অ্যাজ মাইটোসিসের পর্যায়, তবে মাইটোসিসের পর্যায়টা বেশি ইম্পর্ট্যান্ট। আর মিওসিসের যে উপপর্যায়ে জিনের বিনিময় ঘটে, মিওসিসের ক্ষেত্রেও আসলে ইনডাইরেক্টলি অনেকগুলো প্রশ্ন পেয়েছি, যেমন জিজ্ঞেস করছে যে যে উপপর্যায়ে জিনের বিনিময় ঘটে। এখন তুমি যদি না জানো যে প্যাকাইটিন উপপর্যায়ে আমার ক্রসিং ওভার হচ্ছে, কাইজমা সৃষ্টি হচ্ছে, আদান প্রদান হচ্ছে, তুমি কিন্তু এই উপপর্যায়টি ক্যাচ করতে পারবে না। সো এই ছোট ছোট বিষয়গুলো আবারও বললাম যে পড়তে হবে। তারপর হচ্ছে মিওসিস ২ সমীকরণিক বিভাজনের অনুরূপ। মিওসিস ২ হচ্ছে মাইটোসিসের অনুরূপ, এই বিষয়ে ব্যাখ্যা করতে জানতে চাই। আচ্ছা, এরপর হচ্ছে মাইটোসিস এবং মিওসিসের কিছু প্রশ্ন আসে, যেমন মাইটোসিস এবং মিওসিসের পার্থক্য, এগুলো একটু কমন প্রশ্ন। ক্রোমোজোমের ভারসাম্য রক্ষায়, এই প্রশ্নটি অনেকবার এসেছে। ক্রোমোজোমের ভারসাম্য রক্ষায় দৈহিক বৃদ্ধি ও বংশধর সৃষ্টিতে মাইটোসিস এবং মিওসিসের পারস্পরিক নির্ভরশীলতা। আমাদের দৈহিক বৃদ্ধির জন্য মাইটোসিস এবং ভ্রূণ তৈরির জন্য মিওসিস বিভাজন গুরুত্বপূর্ণ, আমরা জানি। তো এই প্রশ্নটা অনেক আসে যে দুই ধরনের বিভাজন একে অপরের উপর কিভাবে নির্ভরশীল। আচ্ছা, তারপর একটা টপিক আমি মিস করে গিয়েছি, সেটি হলো ক্রসিং ওভার। ক্রসিং ওভার কিন্তু মিওসিসের পার্ট, প্যাকাইটিন উপপর্যায়ে ক্রসিং ওভার হয়ে থাকে। এই টপিক থেকে আসে ক্রসিং ওভারের তাৎপর্য, কারণ ক্রসিং ওভারের কারণেই আসলে দেখা যায় যে বৈচিত্র্যটা হয়। এবং তারপর হচ্ছে প্যাকাইটিং উপপর্যায় থেকে ক্রসিং ওভারটা ব্যাখ্যা করতে বলে, ওই মিওসিসের ক্ষেত্রে যেটা বললাম। ওকে, তাছাড়াও কোষচক্র এবং সাইটোকাইনোসিস থেকে একবার করে প্রশ্ন আসতে দেখেছি। এবার দ্বিতীয় অধ্যায়ের একটি সৃজনশীলের উদাহরণ দেখে নেই। এইখানে একটি উদ্দীপক দেওয়া আছে এবং কতে বলেছে মেটাকাইনোসিস কাকে বলে, কোষ বিভাজনে সাইটোকাইনোসিস প্রয়োজন কেন। আচ্ছা, উদ্দীপকে উল্লেখিত প্রথম পর্বটিতে জেনেটিক বৈচিত্র্য সৃষ্টিকারী উপপর্যায়ের বর্ণনা দাও। তাহলে এটি কোন উপপর্যায় হবে? এটি প্যাকাইটিন উপপর্যায় হবে, কারণ এই পর্বে আমরা জানি কি ক্রসিং ওভার হয়, ক্রসিং ওভার প্যাকাইটিন উপপর্যায় হয়ে থাকে। ঘতে বলেছে উদ্দীপকে উল্লেখিত দ্বিতীয় পর্বটি সমীকরণিক বিভাজনের অনুরূপ। আমরা জানি যে মিওসিস ২ হলো মাইটোসিস বিভাজনের অনুরূপ,
সেই সম্পর্কে ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, এবার আসো থার্ড মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারে চলে আসি, সেটি হলো অণুজীব। এটি খুবই খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। শুরু করার আগে এটির একটি স্ক্রিনশট নিয়ে রাখো। ওকে, অণুজীব অধ্যায়ে আমাদের তিনটি টপিকই খুবই গুরুত্বপূর্ণ: ম্যালেরিয়া, ব্যাকটেরিয়া এবং ভাইরাস। ম্যালেরিয়া অংশটিতে ম্যালেরিয়া রোগ প্রতিরোধমূলক যে ব্যবস্থাগুলো আছে, প্রতিরোধমূলক যে ব্যবস্থা, তারপর সংক্রমণ প্রতিহত করার পদক্ষেপ, রোগের লক্ষণ, কারণ ও প্রতিকার, এটা নিয়ে অনেক প্রশ্ন এসেছে। যে সৃজনশীলটি আসলে ম্যালেরিয়া থেকে আসে তার ঘতে ম্যাক্সিমাম টাইমই দেখা গেছে যে এই রোগটি কিভাবে প্রতিহত করবে বা মশকির যে যৌনক্রম সেটি কিভাবে ধ্বংস করা যায়, ওই রিলেটেড প্রশ্নগুলো বেশি আসে। তারপর এরিথ্রোসাইটিক সাইজোগনি, এই প্রশ্নটি অনেকবার আসে যে আরবিসিতে ইয়ে ম্যালেরিয়া পরজীবীর যে জীবনচক্র সেটা ব্যাখ্যা করতে বলে। আচ্ছা, হেপাটিক সাইজোগনি এবং রক্ত শূন্যতার কারণ, এই প্রশ্নটাও কয়েকবার এসেছে। মানব দেহে ও মশকির দেহে ম্যালেরিয়া পরজীবীর যৌনক্রম অথবা ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্রে মশকির গুরুত্ব। আমরা জানি যে ম্যালেরিয়ার পরজীবীটা মশকির দেহেও থাকে, মশকির দেহ থেকে মানুষের দেহে প্রবেশ করে। তো এই দুই ক্ষেত্রে ম্যালেরিয়া পরজীবীর যে একটা যৌনক্রম হয় সেই ব্যাপারে ব্যাখ্যা করতে বলেছে। তারপর চলে আসি ভাইরাসে। ভাইরাসের সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে লাইটিক চক্র, এটা অনেকবার আসে। তারপর হচ্ছে টিটু ফাজের গঠন, এটা চিত্রসহ, অবশ্যই টিটু ফাজের গঠন আঁকতে বললে চিত্রসহ আঁকতে হবে, সাথে ব্যাখ্যাও দিতে হয়। জীবীয় ও জড় বৈশিষ্ট্য, মানব জীবনের জন্য হুমকি স্বরূপ হবার কারণ এবং মানব কল্যাণে ভূমিকা। এই থার্ড নাম্বার যে প্রশ্নটা বললাম, জীবীয় ও জড় বৈশিষ্ট্য, এটা অনেকবার আসে। আচ্ছা, ব্যাকটেরিয়া, শিল্পক্ষেত্রে, কৃষিক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে ব্যাকটেরিয়ার যে ভূমিকা আছে এটা অনেকবার আসে, ব্যাকটেরিয়ার ভূমিকা। আর হচ্ছে জিন প্রকৌশলী ও পরিবেশ ব্যবস্থাপনায় ব্যাকটেরিয়ার ভূমিকা। আর দ্বিবিভাজন প্রক্রিয়া, এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। আকারের উপর ভিত্তি করে ব্যাকটেরিয়ার প্রকারভেদ, দেন হচ্ছে ব্যাকটেরিয়ার দৈহিক গঠন। আর ব্যাকটেরিয়া ও ভাইরাসের পার্থক্য, এটি তো একটি কমন প্রশ্ন। চলো আমরা এবার চতুর্থ অধ্যায়ের একটি সৃজনশীলের উদাহরণ দেখে নেই। উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকের এ হলো ভাইরাস, বি হলো ব্যাকটেরিয়া, সি হলো ম্যালেরিয়ার পোষক যে মশা সে। আচ্ছা, এবার আসো প্রশ্নটি পড়ি। লাইটিক ফাজ কি? প্লাজমোডিয়াম জীবনচক্রকে যৌনক্রম বলা হয় কেন? গ হচ্ছে বি এর দেহে এর সংখ্যা বৃদ্ধি কিভাবে হয়? বি কি? বি হচ্ছে ব্যাকটেরিয়া এবং এ হচ্ছে ভাইরাস। আমরা জানি ভাইরাস ব্যাকটেরিয়ার দেহে ছিদ্র করে ভিতরে ঢুকে লাইটিক চক্র সম্পূর্ণ করে এবং এর মাধ্যমে ও তার রিপ্রোডাকশন কমপ্লিট করে। তাহলে যেহেতু বলেছে বি এর দেহে এর সংখ্যা বৃদ্ধি, মানে ব্যাকটেরিয়ার দেহে টিটুফাজ যে ভাইরাস আছে সেটার যে সংখ্যা বৃদ্ধি করার প্রক্রিয়া, মানে লাইটিক চক্র, সে সম্পর্কে বর্ণনা করতে বলেছে। তার মানে অবশ্যই ফিগার রাখতে হবে, চিত্র এঁকে তোমার একটার পর একটা যে ঘটনা ঘটছে সেগুলো দেখাতে হবে এবং ব্যাখ্যা করতে হবে। তাহলে এটা কি লাইটিক চক্রকে নির্দেশ করছে। আচ্ছা, ঘতে আসি। সি প্রাণীটির কিছু প্রজাতি নিয়ন্ত্রণ করলে ডেঙ্গু ও ম্যালেরিয়া নিয়ন্ত্রণ হবে। তাহলে যেহেতু আমাদের প্লাজমোডিয়াম যে পরজীবীটা আছে সেই পরজীবীটা মশকের দেহে থাকে, তো আমরা যদি মশকের যে রিপ্রোডাকশন সিস্টেম এক্সেট্রা তোমাদের বইয়ে উল্লেখ আছে, এগুলো তোমরা প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারো, তাহলে কিন্তু আমরা ডেঙ্গু এবং ম্যালেরিয়ার নিয়ন্ত্রণ করতে পারি খুব ইজিলি। তো ওই রিলেটেড ব্যাখ্যা চেয়েছে। এখন চলো সেকেন্ড সৃজনশীলটি দেখে নেই। সেকেন্ডে বলেছে যে পি ও কিউ অণুজীব। পি দেখতে ব্যাঙাচি আকৃতির এবং ডিএনএ বিদ্যমান, তার মানে পি হচ্ছে ভাইরাস। কিউ হলো এককোষী এবং আদিকেন্দ্রিক অর্থাৎ ব্যাকটেরিয়া। এবার গতে কি বলেছে? উদ্দীপকের আলোকে পি এর চিত্রসহ ব্যাখ্যা দিতে বলেছে, মানে টিটুফাজ।
ঘতে বলেছে উদ্দীপকের আলোকে কৃষিক্ষেত্রে কিউ এর ভূমিকা বিশ্লেষণ করো। তাহলে কিউ যেহেতু ব্যাকটেরিয়া, সো কিউ এর কৃষিক্ষেত্রে যে ভূমিকা আছে সেগুলো আমরা মেনশন করব। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, কৃষিক্ষেত্রে, শিল্পক্ষেত্রে ভূমিকাগুলো অনেকবার আসে। তো এই ধরনের বোর্ড প্রশ্নগুলো তোমরা পেতে পারো। এরপর চলো নেক্সট অধ্যায়ে চলে যাই। নেক্সট অধ্যায়টি হলো অধ্যায় 7, নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদ। এই অধ্যায়ের ইম্পর্টেন্ট টপিকগুলোর একটি স্ক্রিনশট তুলে নাও। আচ্ছা, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকগুলো আমি বলছি যে নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদের মধ্যে একটি তোমার প্রশ্ন খুব বেশিবার আসে, সেটি হলো সাইকাসকে কেন জীবাশ্ম জীবন্ত জীবাশ্ম বলা হয়। দেন হচ্ছে কোরালয়েড মূল বা রুট টিউবারকল ব্যাখ্যা করো, মাইক্রোস্পোরোফিল ও মেগাস্পোরোফিলের চিত্রসহ গঠন। তারপর হচ্ছে নগ্নবীজি ও আবৃতবীজির মধ্যে পার্থক্য, পোয়েসি মালভেসির মধ্যে পার্থক্য। এই দুইটা টপিক কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অনেকবার প্রশ্ন আসে। একবীজপত্রী ও দ্বিবীজপত্রীর মধ্যে পার্থক্য, প্রকারভেদের মধ্যে অমরা বিন্যাস, এস্টিভেশন এবং ফল। আচ্ছা, পোয়েসি মালভেসির শনাক্তকারী বৈশিষ্ট্য আসে এবং অর্থনৈতিক গুরুত্ব নিয়ে সৃজনশীল আসে। আচ্ছা, এবার একটি সৃজনশীল দেখে নেই চলো। যে গোত্র পি এর কথা বলেছে পরাগধানী বৃক্কাকার। আচ্ছা, পরাগধানী বৃক্কাকার এবং কিউ এর পুষ্পবিন্যাস স্পাইকলেট। এবার প্রথম প্রশ্ন হলো অমরা, তারপর সাইকাসকে নগ্নবীজি উদ্ভিদ কেন বলা হয়। আচ্ছা, গতে বলেছে উদ্দীপকে বর্ণিত পি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য। তাহলে মালভেসির শনাক্তকারী বৈশিষ্ট্য তোমার কাছে জানতে চেয়েছে। এবং ঘতে জানতে চেয়েছে উদ্দীপকে বর্ণিত কিউ গোত্রের উদ্ভিদ ছাড়া প্রাণী জগৎ টিকে থাকতে পারে না। তাহলে পোয়েসি গোত্রের যে ব্যাখ্যাটা আছে সেটি দিতে হবে। আচ্ছা, তারপরের যে অধ্যায় সেটি হলো উদ্ভিদ শরীরতত্ত্ব। উদ্ভিদ শরীরতত্ত্ব আসলে বায়োলজি প্রথম পত্রের খুবই খুবই ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার। এই চ্যাপ্টারের শ্বসন সালোক সংশ্লেষণের বিস্তারিত যেহেতু ব্যাখ্যা আছে, অনেক জায়গা থেকে প্রশ্ন করতে পারে। তোমরা একটি স্ক্রিনশট তুলে নাও। আচ্ছা, আমি এই টপিকের অ্যানালাইসিসগুলো আসলে সাজিয়েছি যে কোন প্রশ্নগুলো বেশি এসেছে সেগুলোকে শুরুতে রাখার চেষ্টা করেছি, তারপর সেই অনুযায়ী ধাপে ধাপে সাজিয়েছি। অবাধ শোষণের আচ্ছা গ্লাইকোলাইসিসের ধাপসমূহ উপস্থাপন। তো গ্লাইকোলাইসিসের যে তোমার প্রবাহ চিত্রটা আছে সেই চিত্রটা দিয়ে অনেক সময় বলেছে চিত্রসহ ব্যাখ্যা করতে বা ধাপে ধাপে দেখাতে, কিন্তু গ্লাইকোলাইসিস নিয়ে অনেকবার প্রশ্ন এসেছে এবং অবাধ শোষণের গুরুত্ব ও ভূমিকাও অনেকবার সৃজনশীলে দিয়েছে। আচ্ছা, পত্ররন্ধ্রের মধ্যে পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার আধুনিক মতবাদ, মানে প্রোটন প্রবাহ মতবাদ, পত্ররন্ধ্রের চিত্র, রক্ষী কোষের কাজ এবং ভূমিকা। প্রস্বেদনের থেকে আসে প্রস্বেদনের গুরুত্ব, সবাত শোষণ থেকে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এটিপি এর হিসাব এবং অক্সিজেনের গুরুত্ব। সবাত শোষণে অক্সিজেনের গুরুত্ব। আচ্ছা, C3 এবং C4 উদ্ভিদ বিশ্লেষণ করতে বলে, মানে তোমাকে ব্যাখ্যা করতে হবে যে কেন C3 উদ্ভিদ, কেন C4 উদ্ভিদ। এবং C4 চক্র সালোক সংশ্লেষণে, যে C4 চক্রে সালোক সংশ্লেষণের হার বেশি, এই প্রশ্নটা আসে। এবং C4 চক্রের গুরুত্ব, পাতার অন্তর্গঠনের পার্থক্য, ক্যালভিন চক্র। আচ্ছা, খনিজ লবণ পরিশোষণ থেকে লুন্ডেগরের আয়ন শোষণ মতবাদ, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, আধুনিক ধারণার মতবাদ, সক্রিয় পরিশোষণ নিষ্ক্রিয় পরিশোষণের তুলনা এবং সাইটোক্রোম পাম্প মতবাদ। তারপর যেটা আসে যে শ্বসন এবং সালোক সংশ্লেষণের মধ্যে কিছু স্পেসিফিক প্রশ্ন আসে, সেগুলো হচ্ছে শ্বসন এবং সালোক সংশ্লেষণের পার্থক্য, সালোক সংশ্লেষণে আলো ও ক্লোরোফিলের ভূমিকা, সবাত ও অবাত শোষণের মধ্যে তুলনা এবং গুরুত্ব। ওই টপিক অ্যানালাইসিসে কিন্তু এই স্লাইডটাও অ্যাড হবে। ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা, এখন চলে আসি এই অধ্যায়ের সৃজনশীলের কিছু উদাহরণ নিয়ে। প্রথম যে সৃজনশীলটা দেওয়া আছে, এখানে দুটো বিক্রিয়া দেওয়া আছে এবং প্রথম প্রশ্ন হলো C3 চক্র কি, তারপর হচ্ছে ক্রাঞ্জ অ্যানাটমি বলতে কি বোঝায়। আমরা গতে চলে যাই। সাইটোপ্লাজমে সংঘটিত পি প্রক্রিয়ার ধাপসমূহ
রেখাচিত্রের মাধ্যমে দেখাও। তাহলে পি প্রক্রিয়া বলতে আসলে বোঝাচ্ছে গ্লাইকোলাইসিস। তাহলে গ্লাইকোলাইসিসের যে ধাপসমূহ তুমি রেখাচিত্রের মাধ্যমে দেখাবে। এবং শিল্পক্ষেত্রে কিউ প্রক্রিয়াটির গুরুত্ব, কিউ প্রক্রিয়াটি কি? যেহেতু গ্লুকোজ ভেঙে অ্যালকোহল কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, এটি হলো অবাত শোষণ। অবাত শোষণের গুরুত্ব, আমাদের শিল্পক্ষেত্রে কি কি গুরুত্ব আছে সেগুলো লিখতে হবে। এবার চলো আমরা এই সৃজনশীলটি দেখে নেই। উদ্দীপকে বলেছে উদ্ভিদের তৈরিকৃত খাদ্য একটি বিশেষ জৈব রাসায়নিক প্রক্রিয়ায় ধাপে ধাপে সম্পূর্ণরূপে জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড, পানি এবং এটিপি তৈরি করে। এখন এখানে বলেছে ফার্মেন্টেশন কি, ফটোফসফোরাইলেশন বলতে কি বুঝো? গতে প্রশ্ন করেছে উদ্দীপকের প্রক্রিয়াটির সর্বশেষ ধাপটি বর্ণনা করো। এটি হলো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এবং লাস্টের প্রশ্নটি হলো উদ্দীপকের প্রক্রিয়াটিতে উৎপাদিত শক্তির হিসাব। তাহলে এটিপি হিসাবের যে ছকটি আছে লাস্টে, সেটি হবে এই প্রশ্নের অ্যান্সার। আচ্ছা, এবার আমরা নেক্সট অধ্যায়ে চলে যাই। নেক্সট অধ্যায় হলো টিস্যু ও টিস্যু তন্ত্র। এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিকগুলো এখানে আছে, তোমরা একটি স্ক্রিনশট নিয়ে নাও। এই অধ্যায়ের টপিকগুলোর মধ্যে আমরা দেখব ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু থেকে ভাজক টিস্যুর প্রকারভেদ, ফ্লোয়েম এবং জাইলেম এবং ফ্লোয়েমের যে তুলনামূলক অবস্থান আছে ওই জায়গা থেকে প্রশ্ন আসে। ভাস্কুলার বান্ডলের প্রকারভেদ ও উদাহরণ চিত্রসহ ব্যবহারিক প্রয়োগ। আচ্ছা, একবীজপত্রী উদ্ভিদ, মূলের অন্তর্গঠন, এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এবং চিত্রগুলো ভালো করে শিখবে। একবীজপত্রী উদ্ভিদ ও দ্বিবীজপত্রী কাণ্ডের অন্তর্গঠনের পার্থক্য, মানে একবীজপত্রীর কাণ্ড এবং দ্বিবীজপত্রীর কাণ্ডের অন্তর্গঠন বা প্রস্থচ্ছেদের যে পার্থক্যগুলো আমরা দেখতে পাই। একবীজপত্রী উদ্ভিদের মূল এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের পার্থক্য, এবং আবার হচ্ছে মূলের অন্তর্গঠন এবং কাণ্ডের অন্তর্গঠন থেকেও প্রশ্ন আসে। আচ্ছা, তাছাড়াও পত্ররন্ধ্রের গঠন ও প্রকারভেদ, 5টা চিত্র আছে, এই 5টা চিত্র প্র্যাকটিস করে যাবে, এটা কিন্তু আসে। আচ্ছা, এবার আসো এই চ্যাপ্টার থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেখে নেই। এক্স গ্রুপের উদ্ভিদ পাতার শিরাবিন্যাস সমান্তরাল এবং গুচ্ছমূল বিদ্যমান, এবং ওয়াই গ্রুপের উদ্ভিদ পাতার শিরাবিন্যাস জালিকাকার প্রধান মূল বিদ্যমান। আচ্ছা, গয়ের প্রশ্ন হলো এক্স গ্রুপের উদ্ভিদের কাণ্ডের প্রস্থচ্ছেদের চিত্র অঙ্কন করো। এক্স গ্রুপকে পাতার শিরাবিন্যাস সমান্তরাল এবং গুচ্ছমূল বিদ্যমান, তাহলে এটি একবীজপত্রী উদ্ভিদ। একবীজপত্রী উদ্ভিদের প্রস্থচ্ছেদের চিহ্নিত চিত্র আঁকতে বলেছে। আচ্ছা, এক্স ও ওয়াই এর যে উদ্ভিদ গোষ্ঠী, তাদের মূলের অন্তর্গঠনের বিশ্লেষণ করো। তাহলে এক্স হচ্ছে একবীজপত্রী, আর ওয়াই হচ্ছে দ্বিবীজপত্রী। তাহলে একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠনের পার্থক্য জানতে চেয়েছে। আচ্ছা, এবার চলো সেকেন্ড সিকিউটা দেখি। উদ্ভিদের পাতায় এ নামক ছিদ্র দ্বারা পানি বাষ্পাকারে নির্গত করে এবং বি নামক টিস্যুগুচ্ছ দ্বারা টিস্যুগুচ্ছ দ্বারা খাদ্যের কাঁচামাল ও তৈরিকৃত খাদ্য পরিবহন করে। আচ্ছা, গতে জিজ্ঞেস করছে বি টিস্যুগুচ্ছের প্রকারভেদ চিত্র দ্বারা দেখাও, এবং ঘতে প্রশ্ন করেছে উদ্ভিদে এর ভূমিকা। তাহলে এখানে হচ্ছে পত্ররন্ধ্রের ভূমিকা আসবে। আমরা এখন নেক্সট চ্যাপ্টারে চলে যাই। চ্যাপ্টার 11, জীব প্রযুক্তি। জীব প্রযুক্তি জীব প্রযুক্তি থেকে খুবই অল্প সংখ্যক ইম্পর্টেন্ট পেয়েছি। অল্প সংখ্যক বলতে বোঝাচ্ছি যে এই টপিকগুলো থেকেই বারবার প্রশ্ন এসেছে। অন্য চ্যাপ্টারগুলোর যেমন আমার ছক অনেক বড় হয়ে গিয়েছিল, এই চ্যাপ্টারের ছক দেখবে খুবই ছোট, কিন্তু এই চ্যাপ্টারটি ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলোই বারবার রিপিট হয়। এই সাজেশনের তুমি একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে রিকম্বিন্যান্ট ডিএনএ, এটা অনেকবার আসছে। রিকম্বিন্যান্ট ডিএনএ যে ধাপসমূহ সেটি চিত্রসহ অবশ্যই ব্যাখ্যা করতে হবে। মানব কল্যাণে এর অবদান ও প্রয়োগ, এই প্রশ্নগুলো অনেকবার আসতে দেখা দিচ্ছে। টিস্যু কালচার,
টিস্যু কালচারের প্রক্রিয়া, গুরুত্ব এবং প্রয়োগ। আচ্ছা, রিকম্বিনেন্ট ডিএনএ ও টিস্যু কালচারের তুলনামূলক আলোচনা, জিন ক্লোনিং এবং জিনোম সিকোয়েন্সের গুরুত্ব। এই টপিকগুলো পড়লেই তোমার মোটামুটি এই 11 অধ্যায়ের সৃজনশীল কভার হয়ে যাবে। এবার আসো এই চ্যাপ্টার থেকে একটি সৃজনশীল প্রশ্ন আমরা দেখি। আচ্ছা, এখানে বলেছে মিস্টার এক্স স্ট্রবেরির শীর্ষমুকুল হতে একটি প্রযুক্তির মাধ্যমে অসংখ্য চারা উৎপাদন করলেন। অপরপক্ষে ওয়াই আরেকটি প্রযুক্তি ব্যবহার করে বিটা ক্যারোটিন জিন প্রতিস্থাপন করতে সক্ষম হলেন। আচ্ছা, উদ্দীপকে উল্লেখিত মিস্টার এক্স যে প্রযুক্তির মাধ্যমে অসংখ্য চারা উৎপাদন করতে সক্ষম হয়েছিলেন তার ধাপগুলো, তার মানে কি টিস্যু কালচার। ঘতে বলেছে উদ্দীপকে উল্লেখিত মিস্টার ওয়াই এর প্রযুক্তি কৃষিক্ষেত্রে একটি বিপ্লব সৃষ্টি করতে পেরেছে। তাহলে এটার অ্যান্সার হবে রিকম্বিনেন্ট ডিএনএ থেকে। এখন চলো দেখে নেই অধ্যায় 3-এর সাজেশন। অধ্যায় 3 অন্য চ্যাপ্টারগুলোর থেকে অপেক্ষাকৃত কমবার এসেছে। তুমি চাইলে এই চ্যাপ্টারটি শুধু এমসিকিউ এর জন্য পড়তে পারো। আর হচ্ছে যেহেতু চ্যাপ্টারটি একটু বড় এবং জটিল, তুমি তোমার প্রিপারেশন আগিয়ে রাখার জন্য এই চ্যাপ্টারটি কিছুটা কম গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করতে পারো। তবে তাও আমি ইম্পর্টেন্ট টপিকগুলোকে তুলে ধরছি, তুমি তার আগে একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আচ্ছা, একদম ফার্স্ট যে টপিকটা সেটা হলো এনজাইম, এনজাইমের ক্রিয়াকৌশল, নামকরণ, গুরুত্ব, শিল্পক্ষেত্রে গুরুত্ব, দৈনন্দিন জীবনে এনজাইমের ব্যবহার, সুক্রোজ, স্টার্চ, সেলুলোজ এবং গ্লুকোজ, গ্লাইকোজেন, এই সবগুলো থেকে সম্মিলিতভাবে কিছু প্রশ্ন আসে, যেমন গঠন, কেমিক্যাল যে স্ট্রাকচার আছে সেগুলো দেখাতে বলতে পারে, স্টার্চ ও সেলুলোজের গাঠনিক ভিন্নতা, গ্লুকোজের বৈশিষ্ট্য নামকরণ, স্টার্চ ও গ্লাইকোজেনের মিল ও অমিল, সুক্রোজ তৈরির প্রক্রিয়া। তারপর হচ্ছে প্রোটিন, প্রোটিন থেকে প্রোটিনের রাসায়নিক ধর্ম, দ্রব্যতার ভিত্তিতে প্রোটিনের প্রকারভেদ, এই প্রশ্নটা অনেকবার এসেছে। সরল প্রোটিনের প্রকারভেদ, প্রোটিন তৈরির প্রক্রিয়া, অ্যামাইনো অ্যাসিডের গঠন প্রক্রিয়া, প্রোটিন ও এনজাইম গঠনগতভাবে একই হলেও কার্যগতভাবে ভিন্ন ভিন্ন, জীবদেহে প্রোটিনের গুরুত্ব, লিপিডের উপকারী ও ক্ষতিকর ভূমিকা, তেল মানবদেহে কি ক্ষতিকর প্রভাব ফেলে, এবং কার্বোহাইড্রেটের প্রকারভেদ। তবে আমি তোমাকে সাজেস্ট করব, আমার এই সাজেশনটা তোমার কিন্তু অনেক উপকারে আসতে পারে। কারণ তুমি যদি এই সাজেশনের যে প্রশ্নগুলো আছে, টপিক হিসেবে আমি যে প্রশ্নগুলোকে তুলে ধরেছি, তুমি যদি ডিরেক্ট সেই প্রশ্নগুলো ধরে ধরে পড়ো, তুমি অবশ্যই উপকৃত হবে, কারণ তুমি ডিরেক্ট ওই প্রশ্নগুলোর অ্যান্সার লিখতে পারবে। আচ্ছা, এরপর চলো এই চ্যাপ্টারের দুটো সৃজনশীলের উদাহরণ দেখে নেই। যেমন প্রথম সৃজনশীলে বলেছে এ ও বি জীবদেহে বিদ্যমান দুটি জৈব রাসায়নিক বস্তু। এ যৌগে গাঠনিক একক অ্যামাইনো অ্যাসিড এবং বি যৌগটির দেহে জৈব রাসায়নিক বিক্রিয়ায় প্রভাবকের ভূমিকা পালন করে। যেহেতু প্রভাবকের ভূমিকা পালন করে, তার মানে বি হচ্ছে এনজাইম এবং এ হচ্ছে এ যেহেতু গাঠনিক একক অ্যামাইনো অ্যাসিড, তাহলে এ হচ্ছে প্রোটিন। আচ্ছা, গতে জিজ্ঞেস করেছে উদ্দীপকের বি যৌগটির ক্রিয়াকৌশল, তার মানে এনজাইমের ক্রিয়াকৌশল। আচ্ছা, এবং ঘ জিজ্ঞেস করেছে আমাদের খাদ্য তালিকায় এই যৌগের তাৎপর্য, তার মানে প্রোটিনের যে তাৎপর্য আছে সেটি। ওকে, এবার আমরা সেকেন্ড সিকিউটি দেখি। শিক্ষক বললেন 2 ধরনের বড় পলিস্যাকারাইড রয়েছে, একটির গঠন শাখাযুক্ত এবং এটি আমাদের প্রতিদিনের খাবারের অংশ, অন্যটি অশাক এবং কাঠামোগত উপাদান হিসেবে কাজ করে। তাহলে প্রথমটি কি হবে? যেহেতু আমাদের প্রতিদিনের খাবারের অংশ এবং গঠন শাখাযুক্ত, এটি কিন্তু স্টার্চ। এবং দ্বিতীয়টি হলো সেলুলোজ, যেহেতু এটি কাঠামোগত উপাদান হিসেবে কাজ করে। তাহলে বলেছে উদ্দীপকে উল্লেখিত প্রথম উপাদানটির রাসায়নিক গঠন, তাহলে রাসায়নিক যে গঠন আছে বইয়ে দেখবে সেই গঠনটি লিখতে হবে।
উদ্দীপকে উল্লেখিত উপাদান দুটির মধ্যে পার্থক্য, তাহলে স্টার্চ এবং সেলুলোজের পার্থক্য লিখতে হবে। আচ্ছা, চলো এখন আমরা নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট চ্যাপ্টার হলো শৈবাল ও ছত্রাক। এটিও কম্পারেটিভলি একটু কম গুরুত্বপূর্ণ। শৈবাল ও ছত্রাক থেকে তোমরা শৈবাল, ছত্রাক, অ্যাগারিকাসের গুরুত্ব এবং বৈশিষ্ট্য, উলোথ্রিক্স অ্যাগারিকাসের গঠন, উলোথ্রিক্স ও শৈবালের জনন, শৈবাল ও ছত্রাকের পার্থক্য, পুষ্টি প্রক্রিয়া তুলনা এবং আলুর বিলম্বিত ধসা রোগ, এই টপিকগুলো পড়তে পারো। এবং এখানে একটি সৃজনশীল দিয়েছি আমি। সৃজনশীলে এ হচ্ছে সবজি, পাইরিনয়েড এবং হোল্ডফাস্ট, এবং বিতে মৃতজীবী, রাইজোফর্ম এবং গিল, কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে। গতে প্রশ্ন করেছে তোমার সিলেবাসে বর্ণিত উদ্দীপকে উল্লেখিত এ জীবটির গঠন সংক্ষেপে বর্ণনা করো। বোর্ডের প্রশ্ন হয়তো এটা মেনশন করা ছিল। উদ্দীপকে উল্লেখিত এ জীবটির গঠন সম্পর্কে। এই জীবটি হলো উলোথ্রিক্স। সো উলোথ্রিক্সের গঠন প্রক্রিয়া তোমরা ব্যাখ্যা করবে, এবং উদ্দীপকে উল্লেখিত এ জীবটির পুষ্টি প্রক্রিয়া বি অপেক্ষা অধিকতর উন্নত। এক্ষেত্রে উলোথ্রিক্স এবং অ্যাগারিকাসের যে পুষ্টি প্রক্রিয়া আছে সেটি তুলনা করতে হবে। এখন চলো নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডে আছে অধ্যায় 6 ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা। এই অধ্যায়ের ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটার বৈশিষ্ট্য এবং পার্থক্য, রিক্সিয়া এবং উলথ্রিক্সের বৈশিষ্ট্য এবং পার্থক্য, রিক্সিয়া এবং প্রোথেলাসের গঠন, রিক্সিয়া, উলথ্রিক্স এবং টেরিডোফাইটার জনক্রম ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে একটি সিকিউ আছে। শিক্ষক ব্যবহারিক ক্লাসে ছাত্রদের একটি উদ্ভিদ দেখালেন। তিনি বললেন এটি একটি অপুষ্পক উদ্ভিদ, এটি ঠান্ডা, ভিজা, ছায়াযুক্ত স্থানে জন্মায়, এটি হৃৎপিণ্ডাকৃতির গঠন বিশিষ্ট অঙ্গ থেকে এটি তার জীবনচক্র শুরু করে। দেশের বিভিন্ন জায়গায় এই উদ্ভিদটি সবজি হিসেবে ব্যবহার করা হয়। আচ্ছা, গতে প্রশ্ন করেছে উদ্দীপকে উল্লেখিত হৃৎপিণ্ডাকৃতি গঠন বিশিষ্ট অঙ্গটির চিহ্নিত চিত্র, অর্থাৎ এটি হচ্ছে টেরিসের প্রোথেলাস, এটারই গঠন চিত্র ব্যাখ্যা করবে। ঘতে হৃৎপিণ্ডাকৃতি গঠনটি উদ্দীপকে উল্লেখিত উদ্ভিদের জীবনচক্রের জন্য কতটা আবশ্যক, তার মানে গুরুত্ব চেয়েছে, সেটি ব্যাখ্যা করতে হবে। বাট চলো নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট অধ্যায়টি হলো উদ্ভিদ প্রজনন। উদ্ভিদ প্রজননের এই স্লাইডটির একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আচ্ছা, এই অধ্যায়ের ইম্পর্টেন্ট টপিকগুলো হলো পুং গ্যামেটোফাইট সৃষ্টির বিভিন্ন ধাপ, স্ত্রী গ্যামেটোফাইটের বিকাশ, কৃত্রিম সংকরায়ন প্রক্রিয়া এবং এর গুরুত্ব, নিষেক প্রক্রিয়া এবং নিষেকের ফল, এবং অঙ্গজ জনন। আচ্ছা, এই চ্যাপ্টারে একটি সৃজনশীল যদি দেখি আমরা, উদ্ভিদের প্রজনন কেন্দ্রের একজন গবেষক একটি উন্নত জাতের ধান উদ্ভাবনের জন্য একটি উভলিঙ্গ ফুলের অপরিণত পুংকেশরগুলো সতর্কতার সাথে অপসারণ করলেন। তারপর তিনি অন্য একটি কাঙ্ক্ষিত জাতের পরাগরেণু এনে সেই ফুলের গর্ভমুণ্ডে স্থাপন করলেন। কয়েক সপ্তাহ পর দেখা গেল ফুলটি একটি পুষ্ট বীজে পরিণত হয়েছে। আচ্ছা, উদ্দীপকে গবেষক যে প্রযুক্তির মাধ্যমে সংকরায়ন সম্পন্ন করলেন সেটি হচ্ছে কৃত্রিম, যেহেতু উনি নিজে কাজটা করেছেন, সো এটি কৃত্রিম সংকরায়ন। এবং উদ্দীপকের শেষ উক্তিতে বর্ণিত পরিবর্তনটি মূলত একটি ধারাবাহিক শারীরিক পরিবর্তন। নিষেকের পর যে ডিম্বকের পরিবর্তন আছে ওই বিষয়ে ব্যাখ্যা করতে হবে। এবার আমরা নেক্সট স্লাইডে চলে যাই, অধ্যায় 12। এই অধ্যায়টিও একটু লেস ইম্পর্টেন্ট, তাও কিছু ইম্পর্টেন্ট টপিক ফর এমসিকিউ এবং সিকিউ বোথ আমি উল্লেখ করছি। আচ্ছা, ইম্পর্টেন্ট টপিকগুলো হলো বাস্তুতন্ত্রের উপাদানসমূহ, অভিযোজন, সংরক্ষণ পদ্ধতি, উদ্ভিদের ভৌগোলিক অঞ্চল। এছাড়াও ইকোলজিক্যাল পিরামিড থেকে অনেক এমসিকিউ আসে, এবং এন্ডেমিক প্রজাতি ও হটস্পট। তোমরা এটার একটি স্ক্রিনশট নিয়ে নাও, এখানে কিছুটা ব্যাখ্যা করে দেওয়া আছে, তোমরা দেখে নিবে। এবার আসো তোমার এইচএসসি প্রিপারেশনে বৃত্ত অ্যাপ কিভাবে তোমাকে হেল্প করতে পারে সে বিষয়ে বলছি। বৃত্ত অ্যাপে কিন্তু তোমরা তোমাদের লেটেস্ট টেস্ট পেপারটি পেয়ে যাবে, এবং সেই টেস্ট পেপারের প্রশ্নগুলোর এমসিকিউ প্রশ্নগুলোর লার্ন এবং টেস্ট মডিউলটি ব্যবহার করতে পারবে। আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে টেস্ট পেপারের প্রশ্নগুলো থেকে লার্ন অথবা টেস্ট করবে। আমরা এখন স্ক্রিনে দেখে নেব বৃত্ত অ্যাপ থেকে কিভাবে তুমি টেস্ট পেপার থেকে স্পেসিফিক ইয়ার অনুযায়ী বোর্ডগুলোর এমসিকিউ প্র্যাকটিস করতে পারো, সেই এমসিকিউ এর ওপর কাস্টমাইজ টেস্ট অথবা লার্ন করতে পারো। আচ্ছা,
এটি হচ্ছে আমাদের বৃত্ত অ্যাপের হোম পেজ। হোম পেজে তোমরা বিভিন্ন মডিউল দেখবে, মাই কোর্স, লার্ন, টেস্ট, আর্কাইভ, এক্সাম, ডাউট, এক্সেট্রা। তো যেহেতু আমরা লার্ন অথবা টেস্ট নিয়ে কথা বলছি, আমরা প্রথমে লার্নে চলে যাব। আচ্ছা, যেহেতু আমরা বায়োলজি সাজেশন দেখলাম, সো আমরা বায়োলজি টেস্ট পেপার খুঁজতে যাচ্ছি, এইচএসসি জীববিজ্ঞান টেস্ট পেপার। আচ্ছা, জীববিজ্ঞান প্রথম পত্র, ইনস্টিটিউশন টাইপ। আমি কোন সালের বা কোন বোর্ডের প্রশ্ন বা শীর্ষস্থানীয় কলেজ বা ক্যাডেটের প্রশ্ন দেখতে চাই, সেই অপশনগুলো এসেছে। তো টেস্ট পেপারে আমরা আসলে কি কি পাবো? বোর্ড পরীক্ষার প্রশ্নসমূহ 2023, 2022, 21, ক্যাডেট কলেজের টেস্ট প্রি টেস্টের পরীক্ষার প্রশ্নসমূহ, শীর্ষস্থানীয় কলেজসমূহ 2025-এর প্রশ্নসমূহ, বোর্ড পরীক্ষা 2025-এর প্রশ্নসমূহ, ক্যাডেট কলেজের টেস্ট প্রি টেস্টে যে সকল প্রশ্ন এসেছে 2026-এ, শীর্ষস্থানীয় কলেজসমূহ 2026-এ যে সকল লেটেস্ট প্রশ্ন এসেছে, মানে তোমাদের ফুল সিলেবাসের উপর যে সকল প্রশ্ন, ওই প্রশ্নগুলো কিন্তু বৃত্ত অ্যাপের টেস্ট পেপার কোর্সের মধ্যে তোমরা পেয়ে যাবে। তো আমি এখান থেকে 2026-এর শীর্ষস্থানীয় কলেজসমূহের টেস্ট পরীক্ষার প্রশ্নসমূহ সিলেক্ট করলাম, এবং আমি চাইলে কোনো নির্দিষ্ট কলেজ সিলেক্ট করে দিতে পারি, অথবা সিলেক্ট না করেও আমি অনলি শীর্ষস্থানীয় কলেজগুলোর প্রশ্নের উপর পরীক্ষা দিতে পারি। আমি এখানে হলি ক্রস সিলেক্ট করলাম, দেন কন্টিনিউ করলাম। এখানে 25টি প্রশ্ন আছে, আমি এখানে কারেক্ট করে দেখব আমার অ্যান্সারটি ঠিক আছে কিনা। এবার চলো দেখে নেই আমরা টেস্ট কিভাবে দিব। টেস্ট অপশনে যে সিমিলার ওয়েতে জীববিজ্ঞান টেস্ট পেপার, জীববিজ্ঞান প্রথম পত্র, তুমি তোমার পছন্দ মতো অপশন সিলেক্ট করে নিবে এবং একটি কাস্টমাইজ টেস্টে তুমি অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ বৃত্ত অ্যাপ থেকে খুব ইজিলি তুমি টেস্ট পেপারের পড়াশোনা করতে পারো। তারপর আমরা দেখি বৃত্ত অ্যাপে আর্কাইভড এক্সামে তুমি কিভাবে অংশগ্রহণ করবে। বৃত্ত অ্যাপে কিন্তু প্রায় লাইভ এক্সামস হয়ে থাকে। কিছুদিন আগেই অধ্যায়ভিত্তিক 3 রাউন্ডের পরীক্ষা সম্পন্ন হয়েছে। এখন তোমার যদি মনে হয় আমি তো লাইভ এক্সামগুলো দিতে পারিনি, কারণ লাইভ এক্সামগুলো 24 ঘন্টা ধরে চলতে থাকে, এরপর কিন্তু অংশগ্রহণ করা যায় না। তুমি যদি অংশগ্রহণ করে না থাকো, ওই এক্সামগুলোতেই কিন্তু তুমি আবারও অংশগ্রহণ করতে পারবে। ওই এক্সামগুলো আর্কাইভড এক্সামে গেলেই তুমি পেয়ে যাবে। যেমন এখানে দেখো, এখানে সবগুলো পরীক্ষা, যেমন কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের চ্যাপ্টার ওয়াইজের যে এক্সাম হয়েছিল ওই এক্সামটা, এটার যদি ভিতরে ঢুকি আমরা দেখতে পারবে যে ওই এক্সামটির উপরেই তুমি একটি টেস্ট কোর্স দিতে পারবে। সাবমিট। লাইভ এক্সামের প্রশ্নগুলোর উত্তরের সঠিক ব্যাখ্যা দেখতেও কিন্তু তুমি আর্কাইভড এক্সাম মডিউলটি ব্যবহার করতে পারো। আচ্ছা, এবার চলে আসি ইন্টারেক্টিভ সাজেশন নিয়ে। এসএসসিতে আমাদের ইন্টারেক্টিভ যে সাজেশন, সেটি কিন্তু ব্যাপক সফলতা পেয়েছিল। স্টুডেন্টরা বলেছে ওই ইন্টারেক্টিভ সাজেশনের 100% তারা পরীক্ষায় কমন পেয়েছে, এবং এইচএসসি স্টুডেন্টদের জন্য খুবই সুন আমরা এই ইন্টারেক্টিভ সাজেশনটি নিয়ে আসছি। ওই সাজেশনে তুমি দেখতে পারবে কোন কোন টপিক কভার করলে তুমি কত মার্কস পাবে। অর্থাৎ আগে থেকে কভার অপশনগুলো সিলেক্ট করে তুমি দেখতে পারবে তুমি এক্সামে কত মার্কস কাট করতে পারো। অর্থাৎ ওয়েট করো, সেটার জন্য খুবই দ্রুত চলে আসবে। এবং এই মতো করে আমার সাজেশন ভিডিও শেষ হলো। আশা করি তোমরা তোমাদের সামনে যে কতদিন সময় আছে তোমরা খুব ভালো প্রিপারেশন নিবে, এবং বৃত্তের সাহায্যে কিন্তু তুমি এমসিকিউ এর প্রিপারেশন খুব ভালো করে নিতে পারো। সো বৃত্তের সাথে তোমার প্রিপারেশন হোক বেস্ট।